हेलो হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারীজ গুরুকুল। তো আজকে আমরা ডব্লিউপি কেপি বা ক্লার্কশিপের আজকে আমরা 5 নম্বর ক্লাস করব। এর আগে আমরা 4টে প্র্যাকটিস ক্লাস করেছি, আজকে আমাদের পঞ্চম দিন। ঠিক আছে, আজকে আমি লাইভ ক্লাস করতে পারিনি, আজকে আমি বাড়ি ছিলাম না, এই জন্য দুপুরে লাইভ ক্লাসটা করতে পারি, সেই জন্য আমি আজকে রেকর্ডের ক্লাসটা আপলোড করছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ওকে, দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, তিনটে গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4 হলে একই দূরত্ব অতিক্রম করতে ওই গাড়িগুলির দ্বারা গৃহীত সময়ের অনুপাত কত হবে। আচ্ছা, আমাকে কি দিয়ে দিয়েছে, গতিবেগের অনুপাত মানে স্পিডের রেশিও কত আছে, 2:3:4। আমরা কি জানি, স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, মানে যদি টাইম বাড়ে আমাদের স্পিড কমবে, আর যদি স্পিড বাড়ে আমাদের টাইম কমবে। তাহলে এখান থেকে স্পিডের রেশিও যদি এটা হয়, তাহলে টাইমের রেশিওটা কী হয়ে যাবে, এদের উল্টো, মানে 1/2:1/3:1/4। আচ্ছা, এটা আছে, সবকটাকে আমি কী দিয়ে গুণ করব, 3×4=12। সবকটা যদি আমি 12 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়, 6×2=12, 3×4=12, 3×4=12। তাহলে 6:4:3। এইটা আমাদের কী হয়ে গেলো, এটা আমাদের টাইমের রেশিও হয়ে গেলো, মানে কোনটা, 6 দিয়ে শুরু আছে, 4 নম্বর অপশানটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তোমরা সবাই ক্লাসটাকে যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে যেই কোশ্চেনটা পড়ার পরে তোমরা ভিডিওটাকে পজ করে সলভ করে সেটা আমাকে কমেন্টে অ্যান্সার দিতে পারো, তোমাদের অ্যান্সার কী এসছে। ওকে, চলো পরের কোশ্চেন। একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রাখা আছে। তাহাদের মূল্যের অনুপাত 13:11:7। ওই বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে। আচ্ছা, এইটা একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে, এখানে কি বলে দিয়েছে, তাদের মূল্যের অনুপাত বলেছে, কয়েনের অনুপাত কিন্তু বলেনি যে 13টা 1 টাকার কয়েন আছে নাকি 11টা 50 পয়সা, সেটা বলেনি, আমাকে এদের মূল্যের অনুপাত বলেছে। আমি ধরে নিই প্রথমে 13 টাকা আছে, তারপরে 11 টাকা আছে, তারপরে 7 টাকা আছে। এইটা 13 টাকা যে আছে, এটা ক টাকার কয়েন দিয়ে আছে, 1 টাকার মুদ্রা দিয়ে আছে। আচ্ছা, 13 টাকা যদি হতে হয়, আমার 1 টাকার মুদ্রা কটা লাগবে, 13টাই লাগবে। পরে পরে আছে 11 টাকা, মানে এই 11 টাকা, এই 11 টাকাটা কী মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে। আচ্ছা, 11 টাকা হতে গেলে তোমার কটা 50 পয়সার মুদ্রা লাগবে, দুটো 50 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়। তাহলে 11 টাকা হতে গেলে 11 × 2 মানে 22টা মুদ্রা লাগবে। ওকে, তারপরে আছে 7 টাকা। আচ্ছা, 1 টাকা হতে গেলে আমার 4টে 25 পয়সা লাগে, তাহলে 7 টাকা হতে গেলে কত লাগবে, 4×7 = 28টা আমার মুদ্রা লাগবে। এখান থেকে আমি বিচার করতে পারি কটা মুদ্রা আছে টোটাল, 8, 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে থাকে 1, 2, 2, 4, 1, 5, 1, 6, 63টি মুদ্রা আছে, এটা আমার হিসাবে বেরোলো। কিন্তু আমার কোশ্চেন দিয়ে দিয়েছে 378টি মুদ্রা আছে, তাহলে আমি বলতে পারি যে 63টি মুদ্রা সমান সমান 378টি মুদ্রা। তাহলে একটি মুদ্রা সমান সমান কত, 378/63। আচ্ছা, 63 তো 6×6=36, 318 1, 6×6=37, 37, তাহলে এটা 6 ঘর যায়। ওকে, তাহলে 1 ইউনিট সমান সমান 6। আমাকে কি বলেছে, 25 পয়সার মুদ্রা কটি আছে, আমার কোশ্চেনে কত বললি যে 28টি আছে 25 পয়সার মুদ্রা। 1 ইউনিটের ভ্যালু যদি 28, 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, তাহলে 28 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 28 × 6 কত হয়ে যায়, 6×8=48, হাতে থাকে 4, 6×2=12, আর 4=16, তাহলে 168টি, মানে কোনটা, 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে ওকে, নেক্সট। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো এবং তারপর বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো। আচ্ছা, প্রথমে আমি ধরে নিই একজনের বেতন ছিল 100 টাকা, সেখান থেকে কী করেছে, বেতন 50% কমিয়েছে, মানে 100-র মধ্যে 50 কমিয়েছে, 50 টাকা হলো। তারপরে তার বেতন 50% বাড়ানো হয়েছে, 50 টাকা এখন বেতন আছে, এর 50% কত, এর 50% 25, তাহলে 25 টাকা বাড়ানো হয়েছে, তাহলে কত হয়েছে, 50-এর 25-এ 75 টাকা হয়েছে। তাহলে কি বলেছে, এখন বেতন শতকরা কত পার্সেন্ট বাড়লো বা কমলো। 100 টাকা আগে বেতন ছিল, এখন হয়েছে 75 টাকা, কত টাকা কমেছে, 25 টাকা কমেছে। যেহেতু 100-র মধ্যেই 25 টাকা কমেছে, আমরা বলতে পারি 25% কমেছে, তাহলে অ্যান্সার কোনটা, 25, 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। অ্যান্সার অপশন 25% কমানো হলো। ক্লিয়ার আছে, ওকে চলো নেক্সট। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। আচ্ছা, ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, আমরা কি জানি, হয় প্ল্যাটফর্ম বা ব্রিজ, এদেরকে যখন অতিক্রম করে তখন আমাদের যেটা অতিক্রান্ত দূরত্ব, সেটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য হয়, দুটো মিলে কত হয়, 90 মিটার প্ল্যাটফর্ম, ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, টোটাল কত, 150 মিটার। তাহলে আমাকে এখানে কি বলেছে, কত সময়, টাইম চেয়েছে, টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড।
এখানে ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্সে 150 কি আছে 150 মিটার আছে। আর স্পিড কত আছে, আচ্ছা স্পিডটা আমরা আগে দেখিনি, স্পিড সমান সমান 40 কিলোমিটার পার ঘন্টা আছে। এটাকে আমরা কী করে নেবো, মিটার পার সেকেন্ড আনবো, কেন, কারণ বাকি দুটো মিটারে আছে। তাহলে মিটার পার সেকেন্ড আনলে এটাকে 5/18 দিয়ে গুণ করবো। আচ্ছা কাটাকাটি করছে না, সিম্পলি এটা আমি স্পিড রেখে দিচ্ছি। তাহলে এখান থেকে টাইম সমান সমান কী হলো, ডিস্টেন্স 150 আর নিচে স্পিড 40 গুণ 5/18। এটা ক্যালকুলেশন করলে কত হয়, 150 ইন্টু 18টা উল্টে মানে 40 ইন্টু 5/18টাকে উল্টে দিলে 18/40 ইন্টু 5 আসে। কাটাকাটি করি, 4 দিয়ে 0 দিয়ে 0, 2 দিয়ে 2, এটা দিয়ে করলে 9, 5 দিয়ে করলে 3 5 15, 3 নং 27, 27/2, 27/2 মানে 13 দুগুণি 26 আর 13.5 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায় ড্যাশ। এখানে এটা হবে না, এটা ড্যাশ হবে। আচ্ছা মানে কি বলেছে, কয়লার দাম 20% বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে যদি ওর মাসের যেটা খরচ সেটা সেম রাখতে চায়, তাহলে কয়লার ব্যবহার সে কত পার্সেন্ট কমাবে। আচ্ছা দেখো, ফার্স্টে আমি ধরে নিই কয়লার দাম ছিল 100 টাকা, এখন বেড়ে কত হয়েছে, 120 টাকা হয়েছে। যখন এটা আমাদের কি, এটা আমাদের প্রাইসের রেশিও যা হয়, প্রাইসের রেশিও কী হয়ে গেল 100:120। প্রাইসের রেশিও যা হয় এক্সপেন্ডিচার রেশিও কি হয়ে যায়, এদের উল্টো হয়ে যায়। কখন, যখন আমাদের মাসিক খরচটা ফিক্সড, তখন উল্টো হয়ে যায়। উল্টো মানে কি, 120:100। মানে আগে যদি আমি 120 কেজি বা 120 গ্রাম বা 120 ইউনিট ব্যবহার করতাম, তাহলে এখন আমি যদি 100 ইউনিট ব্যবহার করি, তাহলে আমাদের খরচটা সেম থাকবে। তাহলে আমি কতটা কমিয়েছি, 20 ইউনিট কমিয়েছি। কতর মধ্যে, 120-র মধ্যে। তাহলে শতকরা কত চেঞ্জ হলো, 20/120 গুণ 100, 0 0 কেটে গেল, 2 দিয়ে কেটে 6 2 12, 100/6, 3, এটা করলে 50, 3 16 48, 20, 3 6 18, 3 6 18, 3 6 18, আচ্ছা 16.66, মানে 16.666 চলতেই থাকে। তাহলে অ্যান্সার হয়ে গেল 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। অ্যান্সার হবে 16.66% বা 16.2/3%। ওকে, নেক্সট কোশ্চেন, সর্বাধিক কত সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 910টি কলম এবং 1001টি পেন্সিল এমনভাবে বিতরণ করা যেতে পারে যাতে প্রত্যেক শিক্ষার্থী একই সংখ্যক কলম ও পেন্সিল পায়। আচ্ছা এই 910টি কলম আর 1001টি পেন্সিল দুজনের, এই দুটো জিনিস লোকের মধ্যে ভাগ করছে। লোকের মধ্যে ভাগ করলে আমাদের কি হয়, আমাদের গসাগু হয়। তাহলে গসাগু আমাদের বের করতে হবে কার কার, 910 আর 1001। আচ্ছা গসাগু আমাদের কি হয়, সবসময় ছোট সংখ্যার সমান বা ছোট সংখ্যার থেকেও ছোট, মানে বেসিক্যালি সংখ্যাগুলোর থেকে ছোট বা সব থেকে ছোট সংখ্যা সমান হতে পারে। প্রথম অপশানটা 1911 আছে, সংখ্যাগুলোর থেকে বড়, তাহলে এটা আমাদের হবে না। 3 নম্বর অপশানটা 1001 আছে, দুটো সংখ্যা আলাদা, একটা 910 একটা 1001, আমাদের কোনোদিনই বড় সংখ্যা হতে পারে না, গসাগু কেটে গেল। অপশান কি পড়ে থাকে, 910 আর 91। আচ্ছা তোমরা দেখো 1001টা কোনোদিনও কি 910 দ্বারা ভাগ যেতে পারে, কোনোদিনও ভাগ যেতে পারে না, কারণ 910 একটা 910 যদি আমি 2 দিয়ে গুণ করে দিই 1800 সামথিং হয়ে যায়, তাহলে যেতে পারে না। তাহলে আমাদের এটাও অপশান হবে না, পড়ে কি থাকলো একমাত্র 4 নম্বর অপশান। তাহলে আমাদের অ্যান্সার কোনটা গেলো, 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। 91 জন শিক্ষার্থীর কাছে 910টি কলম এবং 1001টি পেন্সিল এমন মানে ভাগ করে দিতে পারবো আমরা। ঠিক আছে, নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম কর ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, ঠিক আছে। স্থির জলে নৌকার বেগ কত। আচ্ছা কি বলেছে, একটি নৌকা 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়, কখন, স্রোতের অনুকূলে যায়, এবং ওই 24 কিলোমিটারই 6 ঘন্টায় যায় কোথায়, স্রোতের প্রতিকূলে যায়। তাহলে আমরা একবার আমরা স্পিডটা বের করে নিই। স্রোতের অনুকূলে, অনুকূল মানে কি ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে 4 ঘন্টায় 24 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 24/4 মানে 4 6 24, 6 কিলোমিটার পার আওয়ার। এবার দেখবো প্রতিকূলে মানে আপস্ট্রিম, আপস্ট্রিমে কি যাচ্ছে 24 কিলোমিটারই যাচ্ছে কতক্ষণে, 6 ঘন্টায়। তাহলে গতিবেগ কত গেলো, 4 6 24, 4 কিলোমিটার পার ঘন্টা। আমাকে কিসের বেগ চেয়েছে, নৌকার বেগ, মানে বোটের গতিবেগ কি হয়ে যায় আমাদের, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, ডাউন স্ট্রিমে 6 আপস্ট্রিমে 4/2, 6 আর 4 10, 10/2 মানে 5। তাহলে অ্যান্সার কি 5 কিলোমিটার পার ঘন্টা, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। এখান থেকে আমি যদি স্রোতের বের করতাম, মানে যেটা স্ট্রিম, স্রোতের গতিবেগ কী হয়ে যায়, ডাউন মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড 2, ডাউন স্ট্রিমে আছে 6 আপস্ট্রিমে আছে 4/2, 6 থেকে 4 বাদলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে স্রোতের গতিবেগ কী হয়ে যাবে 1 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে,
চলো নেক্সট, একটি পাম্প একটি জলের ট্যাঙ্কে 2 ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে ফুটো হওয়ার কারণে এখন ট্যাঙ্কটি পূরণ করতে 2.5 ঘন্টা সময় লাগে। পাম্প বন্ধ থাকলে ফুটোটির মাধ্যমে পুরো ট্যাঙ্কটি কতক্ষণে খালি হয়? আচ্ছা, আর প্রথমে একটা ভর্তি করছে আর ফুটোটা খালি করছে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি এ পাইপটা কি ভর্তি করছে প্লাস লিখলাম, আর বি পাইপটা খালি করছে মানে ফুটোটা বি লিখলাম। ওকে, ফার্স্টে কি বলেছে, যদি পাম্পটা খোলা থাকে মানে শুধু এ পাইপটা যদি খোলা থাকে ভর্তি করতে কত সময় লাগবে? 2 ঘন্টা। ওকে, ট্যাঙ্কে ফুটো হওয়ার কারণে 2.5 ঘন্টায় ভর্তি করছে। আচ্ছা, ফুটো হওয়ার কারণে 2.5 ঘন্টায় ভর্তি করছে মানে কি? ফুটোটাও খোলা আছে, পাম্পটাও খোলা আছে, তাহলে এও খোলা আছে প্লাস বিও খোলা আছে। এই দুটো খোলার ফলে কতক্ষণে খালি হচ্ছে? 2.5 আওয়ার্সে খালি হচ্ছে। ওকে, আমরা টাইমটা পেয়ে গেলাম। টাইম পেয়ে গেলাম, আমরা টোটাল ওয়ার্ক মানে যেটা কাজ আমরা পেয়ে যাব 2 আর 2.5। এদের লসগু কত? এদের লসগু 10। ওকে, তাহলে 2 ইউনিটে 10 ইউনিট ভর্তি করছে মানে কত? 1 ঘন্টায় বা 1 ঘন্টায় 5 ইউনিট ভর্তি করছে। 2.5 ইউনিটে 10 ইউনিট খালি করছে। ওকে, তাহলে কত? 2.5 কে 4, তাহলে 4 ইউনিট ভর্তি করছে 1 ঘন্টায়। ওকে, এইবার বি এর এফিসিয়েন্সিটা কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমি পেলাম এখান থেকে 4। এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি 5 প্লাই 5 প্লাস বি সমান সমান আমাদের 4, তাহলে বি সমান সমান করতে গেল 4 মাইনাস 5 মানে -1। আচ্ছা, -1টা কেন বেরিয়েছে? কারণ বি ট্যাঙ্কটাকে ভর্তি করছে না, ট্যাঙ্কটাকে খালি করছে, এই জন্য নেগেটিভ ভ্যালু বেরিয়েছে। আমরা বলতেই পারি বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, কিন্তু নেগেটিভে, কারণ সে খালি করছে। আচ্ছা, যদি বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট হয় মানে 1 ঘন্টায় 1 ইউনিট করে খালি করছে, তাহলে পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে? পুরো ট্যাঙ্কটা 10 ইউনিটের, তাহলে 10 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 10/1 মানে 10 ঘন্টা সময় লাগবে। মানে কোনটা অপশান? 2 নম্বর অপশানটা সঠিক উত্তর, অ্যান্সার হবে 10 ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট। 100 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কি বলতে চেয়েছে দেখো, প্রথমে কি বলেছে? বি প্রথমে 4 মিটার এগিয়ে যায়, মানে ধরে নাও এখান থেকে যাত্রা শুরু হচ্ছে, এতটার একটা রেস আছে, এটা 100 মিটার। কিন্তু প্রথমে বি 4 মিটার যখন এগিয়ে যায় মানে এখান থেকে ধরো বি শুরু করেছে, এইটুকুনি কত? এইটুকুনি 4 মিটার, তাহলে এই বাকিটুকুনি কত? বাকিটুকুনি আবার 100 থেকে 4 বাদ দিলে 96 মিটার। তাহলে যখন বি 4 মিটার এগিয়ে যায় তখন এ কোথা থেকে? এ প্রাথমিক বিন্দু থেকে শুরু করে, মানে পুরো 100 মিটারেরটা। এইবার কি বলেছে? তবুও বিকে 15 সেকেন্ডে হারায়। 15 সেকেন্ড হারায় মানে কি? ধরো এ এখান থেকে শুরু করে এই শেষ পজিশনে যখন গেছে তারও 15 সেকেন্ড পরে বি সেই এতটা পজিশনে গেছে। তার মানে কি? এর এই পুরো 8 কিলোমিটার, সরি না 100, পুরো 100 মিটার যেতে যা সময় লেগেছে, বি এর এই 96 মিটার যেতে এর থেকেও 15 সেকেন্ড বেশি লেগেছে। তাহলে দেখিনি এর কতক্ষণ লেগেছে। এ যায় 8 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা মানে এটা যদি আমি মিটার পার সেকেন্ডে নিই, 8 গুণ 5/18, এটা কি? মিটার পার সেকেন্ড। ওকে, 100 মিটার, তাহলে আমরা টাইম বের করি। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 100 মিটার। স্পিড কত? 8 গুণ 5/18, 18টাকে আমি উপরেই লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা করলে কত হয়? 4 দিয়ে কাটলে 4 দুগুণে, আর 4 দিয়ে করলে 4 25 সঙ্গে 100, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 5 দিয়ে করলে 5 5 25, তাহলে 5 নং 45। তাহলে এ এর পুরো 100 মিটার যেতে কত সময় লেগেছে? 45 সেকেন্ড। তাহলে বি এর ওই 96 মিটার যেতে কত সময় লাগবে? 1 সেকেন্ড, পেনটা। ওকে, দেখো তাহলে কি বলছি? বি এর এই 96, যে এই 96 মিটার যেতে কত সময় লাগবে? 45 থেকেও 15 বেশি, মানে কত? 45 50 60 সেকেন্ড সময় লাগবে। তাহলে 96 মিটার যাচ্ছে 60 সেকেন্ডে, তাহলে স্পিড কত হয়ে গেল? 6 6কে 6 6 6 36, 6 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 8, 8/5। 8 কি 5 কি অপশানে আছে? 8/5, হ্যাঁ এই তো লাস্ট অপশানটা। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 8/5 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট। কোনটি বৃহত্তম এর মধ্যে? প্রথম অপশনটা আছে √0.09, তারপরটা আছে কিউব রুট অফ 0.064, তারপর আছে 3/5, তারপর আছে 0.5। প্রথমটার ভ্যালু কত? √9/100 মানে 3/10, মানে কি 0.3। পরেরটা 0.064, দশমিকটা তুলে দিলে নিচে আসে 1000। এটার কিউব রুট, কিউব রুট মানে কি 64 কিউব রুট কত? 4 4 16, 4 16 64, 4, আর নিচে 1000 কিউব রুট 10, তাহলে অ্যান্সার কত? 0.4।
এটা বেরিয়ে গেল আমাদের 0.4। 3/5 এটা মানে কি, প্রথমে দশমিক দিয়ে শুনলাম 30, 5 6 30 আর লাস্টেরটা 0.5। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা? এর মধ্যে সবচেয়ে বৃহত্তম এই 3 নম্বর অপশানটা। তাহলে অ্যান্সার কোনটা গেলো? 3/5 সবচেয়ে আমাদের বৃহত্তম সংখ্যা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 28153636 এর বর্গমূল কত? আচ্ছা এটা একটুখানি বড়, এটা বর্গমূল করতে হবে, করি। 3636 আমরা লাস্ট থেকে দুটো জোর নিয়ে আসবো। আচ্ছা প্রথমে আসে কত? স্কোয়ার, কার স্কোয়ার 28-এর থেকে ছোটো 5, 5 5 25। ওকে, তারপরে কত আসে? 5 6 7 8 3, তারপরে 15 নামালাম। এবার কি এর ডবল এখানে হয়, 5-এর ডবল 10। আচ্ছা এবার আমরা কত লিখবো? এবার 3 লেখা, 3 যদি লিখি, 4 যদি লিখি তাহলে 400 হয়ে যায়, তাই তো? 3 লিখবো, 3 এখানে লিখলাম, এখানে 3 লিখলাম। 3 দিয়ে 3 তিরিককে 9, 3 0 0, 3 1 3, কত আসে? 9-এর পরে 6, আচ্ছা 6 হয়ে গেল। এবার নামবে কত? 36। আচ্ছা এখানে 53 আসলো, শুরুতে 53 কোন অপশানে আছে? 3 নম্বর অপশান আছে, তাহলে একবার আমরা টিক দিয়ে দিলাম, 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। তোমরা 5306-এর বর্গ করে দেখবা, তোমাদের এটাই আসবে, ঠিক আছে? আর করার দরকার নেই, কারণ আমাদের তো কোশ্চেন তো মিলেই যাবে, লাস্টে 06 হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 7টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? আচ্ছা 7টি সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7টি ক্রমিক সংখ্যা মানে 7টি পরপর সংখ্যার গড় 20। আমরা কি জানি যে ক্রমিক সংখ্যার গড় যেটা হয় সেটা ঠিক তাদের মাঝের সংখ্যা। মাঝের সংখ্যা মানে কি? 7-এর মাঝের সংখ্যা কোনটা? এই 4 নম্বর সংখ্যাটা। এটা আমাদের 20 আছে, বলেই দেওয়া আছে, মানে যেহেতু গড় 20 তাহলে এটা আমাদের 20 হবেই। এবার কি বলছে? সবচেয়ে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কোনটা? 7 নম্বর সংখ্যাটা। আচ্ছা 20টা হয়ে গেল 4 নাম্বার, 5 নাম্বারটা 21, 6 নাম্বারটা 22, 7 নাম্বারটা 23। তাহলে অ্যান্সার হয়ে গেল বৃহত্তম সংখ্যা কোনটা? 23, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আচ্ছা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কোনটা? n + 1/2। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কী হয়ে যাবে? 10 + 1/2 মানে 11/2। 11/2 মানে কি? 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 5.5 মানে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। যদি প্রত্যেকেরই সঞ্চয়ের পরিমাণ 1000 টাকা হয় তবে বি এর আয় কত? আচ্ছা এর আয়ের অনুপাত কত বলে দিয়েছে? এ আর বি এর আয়ের অনুপাত 3:2। এটা কি? এটা হয়ে গেল ইনকাম। আর তাদের ব্যয়ের অনুপাত মানে এক্সপেন্ডিচার কত হয়ে গেল? 5:3। আচ্ছা যদি আমি জাস্ট অ্যাজিউম করি, জাস্ট একটু বুদ্ধি লাগিয়ে, কারোর যদি 3 টাকা ইনকাম হয় সে কি 5 টাকা খরচ করতে পারবে? কোনোদিনই পারবে না। তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, 3 দুগুণি 6, 2 দুগুণি 4। আচ্ছা এবার আমি বলতে পারি কারোর 6 টাকা ইনকাম হলে 5 টাকা খরচ করতে পারে, আবার কারোর 4 টাকা ইনকাম হলে 3 টাকা খরচ করতে পারে। ঠিক আছে, আমি আরেকটু বুদ্ধি খাটিয়ে করি। 6 টাকার মধ্যে 5 টাকা খরচ করেছে, ক টাকা বাঁচলো? 1 টাকা বাঁচলো। পরেরটারও 4 টাকার মধ্যে 3 টাকা খরচ করছে, ক টাকা বাঁচলো? 1 টাকা বাঁচলো। মানে বেসিক্যালি আমাদের 1 ইউনিট বাঁচলো। তাহলে 1 ইউনিট সমান সমান আমি বলতে পারি আমার 1000 টাকা বাঁচলো, কারণ আমাকে বলেছে প্রত্যেকেরই সঞ্চয় 1000 টাকা। যদি 1 ইউনিট সমান সমান 1000 টাকা হয়, বি এর আয় বলেছে, বি এর আমি কত ধরেছি? এইটা কিন্তু প্রথমটা ধরলে হবে না, আমি কোনটা থেকে বের করলাম? 6:4 থেকে আমি 5:3টা বাদ দিয়ে আমি 1 ইউনিট পেলাম। তাহলে আমাদের রেশিওটা কী হলো? এখন আমাদের অরিজিনাল ইনকামের রেশিও গেলো 6:4। 6টা হচ্ছে এর ইনকাম, 4টা হচ্ছে বি এর ইনকাম। আমাকে বি এর আয় চেয়েছে, তাহলে বি এর আয় কত? 4 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 1000 হয় তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 4000। মানে কোনটা? 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল, একটি সবুজ বল আছে। লাল বল ও নীল বলের ওজনের অনুপাত 5:6। আচ্ছা লাল রেড আর নীল ব্লু, এদের অনুপাত কত? 5:6। নীল বল ও সবুজ বলের অনুপাত 5:4। এটাই নীল, আচ্ছা পড়েছি নীল আর সবুজ মানে গ্রিন, এদের অনুপাত কত? 5:4। তাহলে বলেছে নীল বলের ওজন যদি 60 গ্রাম হয় তাহলে সবুজ বলের ওজন কত? নীল হচ্ছে গিয়ে এটা 5, এটা বলে দিচ্ছে 60, তাহলে সবুজ গ্রিনের কত? আচ্ছা এখানে তাহলে লাল আর এই নীলটা কোনো কাজেই লাগছে না, আমাকে নীল বলে ওজন বলে দিচ্ছে 60। এখানে আমি নীল বলে ওজন কত পেলাম? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান সমান যদি আমি 60 বলতে পারি, 1 ইউনিট সমান সমান কত? 5 × 60 12। তাহলে আমার সবুজ বল চেয়েছে, সবুজ বলের ওজন কত? 4 ইউনিট। তাহলে 4 সমান সমান কত? 4 × 12 48, মানে কোনটা? 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। আমার লাল আর নীল বলটা কোনো কাজে লাগলো না। ওকে,
তো আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, যারা যারা চ্যানেলে নতুন এসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যারা ক্লাস 12 পরীক্ষা দেবে, ডব্লিউবি কেপি যেসব পরীক্ষা দেবে তোমাদের বন্ধুরা, তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিও। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা তোমরা চাইলে জয়েন করতে পারো, আর প্রতিদিনের ক্লাস নোট পিডিএফ সব তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। ওকে, আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে গিয়ে ফলো করে দিতে পারো। এখানে আমি রেগুলার বেসিসে কিছু না কিছু অঙ্কের পোস্ট করে থাকি, তাছাড়াও এক্সট্রা কিছু না কিছু স্ট্যাটিক জিকে, তারপরে বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আছে আমাদের পরীক্ষা আসার মতো, সেগুলো আমি এখানে পোস্ট করে থাকি। তো ওখান থেকে চাইলে তোমরা দেখতে পারো। কোনো রকম যদি কোনো কোশ্চেন নিয়ে আটকায়, আমাকে ডিরেক্ট ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে প্রতিটা কোশ্চেনের নিচে একটা লিভে কমেন্ট বলে অপশন আছে, ওখানে প্রেস করলে কমেন্ট হিসেবে যেটা ডিসকাশন গ্রুপ আমাদের, সেই গ্রুপে চলে আসবে, সেখান থেকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুনি, চলো বাই।